আবার আপনাদের সামনে আজকে এসেছি। আজকে ইসিজি আমরা 6 নাম্বার ক্লাসটা আপনাদের সাথে করব। আপনারা যারা যারা এতদিন করেছেন ক্লাসটা, প্রথম 5টা ক্লাস কিন্তু আমি নিয়েছিলাম মেইনলি যারা একদমই ইসিজি সম্পর্কে আইডিয়া নাই বা হয়তো কেবল মাত্র ইসিজি স্টার্ট হয়েছে, মেইনলি 3rd ইয়ার 4th ইয়ারের স্টুডেন্টদের জন্যই এতদিন যে ক্লাসগুলো ছিল সেগুলো আমি নিয়েছিলাম। সেটা হচ্ছে যে নর্মাল ইসিজিটা কিভাবে আমরা ইন্টারপ্রিট করব, ইসিজির কি কি পার্ট, কিভাবে আমরা অ্যাক্সিস ডিটারমিন করব, কিভাবে আমরা রেট দেখব, কিভাবে আমরা রিদম দেখব। ঠিক আছে, এখন যেটা আজকে আমাদের যে ক্লাসটা সেটা আমরা নেব মেইনলি কিসের উপর, আজকে থেকে আমাদের প্যাথোলজিক্যাল যে ইসিজি গুলো সেগুলো আজকে থেকে স্টার্ট হলো। সো আজকে যাদের সবচেয়ে উপকার যেটা হবে সেটা হচ্ছে যে 5th ইয়ার যারা স্টুডেন্ট আছেন, আপনারা যারা কিছুদিন পরই ফাইনাল প্রফ দিবেন, তাদের জন্য আশা করি আজকের ক্লাসটা উপকার হবে। সাথে 3rd ইয়ার 4th ইয়ার আপনারা যারা অলরেডি এই ক্লাসগুলো করেছেন এবং একটু বইগুলো উল্টে পাল্টে দেখেছেন, তারাও হয়তো আজকের ক্লাসে বেনিফিট পাবেন। এবং ইসিজিটা যেটা যে আজকে যে কার্ডিয়াক এনলার্জমেন্টের উপর এবং কার্ডিয়াক চেম্বার এনলার্জমেন্টের উপর আমি যে ক্লাসটা নিব, সেইটা কিন্তু পরীক্ষায় আসে এবং ইসিজি কিন্তু একটা দুইটা পরীক্ষাতে দিয়ে দিবে। অসপিতে মেইনলি আমাদের ইসিজিতে এই লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফির ইসিজি কিন্তু ইনভ্যারিয়েবলি থাকে। সো আজকে যে ক্লাসটা হবে সেই ক্লাসটাতে আমরা কার্ডিয়াক চেম্বার এনলার্জমেন্ট নিয়ে কথা বলবো। আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট বক্সে জানালে আমি বুঝতে পারবো। সত্যি কথা বলতে যে ইসিজি আজকে আমরা যে কার্ডিয়াক চেম্বার এনলার্জমেন্ট এবং হাইপারট্রফি নিয়ে যে ক্লাসটা করব, সেটা কিন্তু শুধু 5th ইয়ার স্টুডেন্টদের জন্য না, এটা কিন্তু আমাদের আজীবন কাজে লাগবে। কারণ হচ্ছে যে 5th ইয়ারে আমরা যেটুকু আমরা এক্সপেক্ট করি ইসিজি থেকে, আমরা যখন পোস্ট গ্রাজুয়েশন লেভেলে যাই, যেমন হচ্ছে এফসিপিএস বা এমআরসিপি বা যারা পোস্ট গ্রাজুয়েশন করবে এমডি, তাদের সবাইকে কিন্তু কোনো না কোনো সময় পরীক্ষায় এই ইসিজি গুলো ফেস করতে হবে। সবচেয়ে যেটা যে 5th ইয়ার স্টুডেন্টদের যেটা লাগবে সেটা হচ্ছে যে আমরা কিন্তু লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি ইসিজিটাই অসপিতে পেয়ে থাকি। অন্য ইসিজি গুলো আমরা জানবো, কিন্তু সবচেয়ে ভালো মতো আমাদের জানতে হবে লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি ইসিজিটা কিভাবে আমরা দেখব এবং কিভাবে আমরা ইন্টারপ্রিট করব। আর যারা এফসিপিএস পার্ট 1 দিচ্ছেন বা এমআরসিপি বিশেষ করে পার্ট 2 রিটেনে ইসিজি কোশ্চেনটা আসে, সো এখানেও কিন্তু আমাদের এই কার্ডিয়াক চেম্বার এনলার্জমেন্টের ইসিজি ইনভ্যারিয়েবলি দেওয়া থাকে। আর যারা ফাইনাল ফেজ এ বলেন, এমডি ফেজ এ বা হচ্ছে যারা এমডি কার্ডিওলজিতে ফেজ বি পরীক্ষা দিচ্ছেন, তাদেরও কিন্তু লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি শুধু না, অন্যান্য কার্ডিয়াক চেম্বার এনলার্জমেন্টের ইসিজিও থাকে। সো আশা করি এই ইসিজির এই ক্লাসটা করে আজকে আপনাদের উপকার হবে। সো আপনাদের সবচেয়ে যেটা যে আজকের যে ক্লাসটা নিচ্ছি, এই ক্লাসটার একটাই কথা আমাদের আপনাদের কাছে রিকোয়েস্ট, আজকে আমরা যেভাবে ক্লাসটা নিব, ক্লাসটা নেওয়ার পর আপনারা অবশ্যই এই ক্লাসটা করার পর আপনারা বই খুলে ইসিজি গুলো দেখবেন এবং ইন্টারনেটেও কিন্তু আপনি প্রতিটা ইসিজি পাবেন, অনেক ছবি আছে, ইমেজ গ্যালারি আছে ইসিজির, সেই ইসিজি গুলো দেখবেন। আমি কিন্তু এর পরের ক্লাসে আমরা একটা ছোট্ট একটা কুইজ এক্সামের মতো নিব, যে আমি যে আপনাদেরকে পড়াচ্ছি এটাতে আপনাদের কোনো উপকার হচ্ছে কিনা এটাও তো আমাদের দেখতে হবে, তাই না? সো আপনারা করবেন কি, এরপর থেকে যে ইসিজি প্যাথোলজিক্যাল ইসিজি যেহেতু আমরা নিচ্ছি, বিশেষ করে আমি স্পেসিফিক্যালি বলবো যারা 5th ইয়ার স্টুডেন্ট তারা কিন্তু ইসিজি গুলো দেখবেন এবং ইসিজি গুলো দেখে এরপরে যে কুইজগুলো, সেই কুইজগুলোতে আপনারা অবশ্যই অবশ্যই আপনারা পার্টিসিপেট করবেন এবং দেখবেন যে নিজের ডেভেলপমেন্টের জন্যই কিন্তু এটা জরুরি। ঠিক আছে, সো আমি ক্লাসটা স্টার্ট করে ফেলি। সো কার্ডিয়াক চেম্বার এনলার্জমেন্ট এন্ড হাইপারট্রফি, আমাদের
হার্টে কয়টা কার্ডিয়াক চেম্বার আছে? আমাদের হার্টে আছে টোটাল 4টা চেম্বার, তাই না? রাইট এট্রিয়াম, লেফট এট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল। তাহলে এই যে 4টা চেম্বার, এই 4টা চেম্বার আমরা ইসিজি দেখে কিভাবে আমরা ডায়াগনোসিস করব যে তারা হার্টটা চেম্বারগুলো এনলার্জ হয়ে গেছে, মানে চেম্বারগুলো বড় হয়ে গেছে, অথবা হাইপারট্রফি হয়েছে, মানে হচ্ছে যে চেম্বারগুলোতে যে কার্ডিয়াক মাসল আছে সেগুলো ইনক্রিজড হয়েছে কিনা, ঠিক আছে? সো এইটা আমরা ইসিজি দেখে ডায়াগনোসিস করতে পারবো। সো আমরা কার্ডিয়াক এনলার্জমেন্ট বলতে আসলে কি বুঝি? একটা হচ্ছে যে হার্টের যে চেম্বারটা ইদার ডাইলেটেড হয়ে যাবে, ঠিক আছে, ডাইলেটেড হয়ে যাবে, অথবা আর একটা কি হতে পারে, হার্ট মাসল যেটা কার্ডিয়াক মাসল, তাই না, মায়োকার্ডিয়ামের হাইপারট্রফি হয়ে যাবে। তো চেম্বারটা কেন ডাইলেটেড হয়? দেখা যায় যে যে কোনো প্যাথোলজিক্যাল কারণ হোক, সেই প্যাথোলজিক্যাল কারণে আস্তে আস্তে যে কার্ডিয়াক মাসেলের ওপর চাপ পড়ে, সেই কার্ডিয়াক মাসেলের ওপর চাপ পড়ার কারণে যেটা হয়, কার্ডিয়াক মাসেলের চেম্বারটা এনলার্জ হয়ে যায়, হার্ট মাসেলটা স্ট্রেচড হয় এবং চেম্বারটা আস্তে আস্তে এনলার্জ হয়ে যায়। আর একটা হতে পারে যে কার্ডিয়াক হাইপারট্রফি। সো কার্ডিয়াক হাইপারট্রফি কি হবে? সেটা আসলে কি হয়, হার্টের যে মাসেলের যে ফাইবারগুলো আস্তে আস্তে সাইজে বড় হয়ে যায়, মানে হার্টের চেম্বারের ভিতরটা এনলার্জ হবে কিভাবে? সেটা হচ্ছে যে মাসেল ফাইবারগুলো আস্তে আস্তে ইনক্রিজ হয়ে যাচ্ছে। সো এটাই হচ্ছে আমাদের কার্ডিয়াক এনলার্জমেন্ট। সো আমরা ইসিজি দেখে আমরা ডায়াগনোসিস করতে হবে। তো এখানে আমাদের যে ফার্স্ট ইসিজিটা আমরা দেখতে পাচ্ছি, ফার্স্ট যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, সেই ছবিতে আপনারা দেখেন যে এই যে তার হচ্ছে যে 4টা চেম্বারের মধ্যে 2টা চেম্বার, এটার মধ্যে হচ্ছে যে এই লেফট ভেন্ট্রিকলটা আপনি যদি দেখেন, এটা হচ্ছে একটা নর্মাল হার্ট। হ্যাঁ, নর্মাল হার্টের যে চেম্বারটা সেটা সাইজটা যেমন ছিল সেটা থেকে বড় হয়ে গেছে। এই যে বড় হয়ে যাওয়া বা ডাইলেটেড হয়ে যাওয়া, এটাকেই বলা হচ্ছে কার্ডিয়াক এনলার্জমেন্ট। আর হোয়াট ডু ইউ মিন বাই কার্ডিয়াক হাইপারট্রফি? যেটা মাসল ফাইবার গুলো বড় হয়ে যাচ্ছে, তাই না? মাসল ফাইবার গুলো বড় হয়ে আমাদের এই হার্টের যে চেম্বারটা ডাইলেটেড হয়ে যাচ্ছে, এইটাকে আমরা তখন বলছি হাইপারট্রফি। তাহলে নোমেনক্লেচারটা কিন্তু ডিফারেন্ট। হাইপারট্রফি না হয়েও কিন্তু আমাদের হার্টটা বড় হয়ে যেতে পারে, সেটাকে বলবো ডাইলেটেশন। আর যদি মাসল ফাইবার গুলো সাইজে বড় হয়ে যায়, তখন যে চেম্বারটা এনলার্জ হবে, তখন সেটাকে আমরা বলবো কার্ডিয়াক হাইপারট্রফি, ঠিক আছে? এখন আপনাদের একটা আগের কোশ্চেন করি। আপনারা তো সবাই জানেন যে পি ওয়েভটা নিয়ে আমি অনেক ডিটেলস আপনাদেরকে ডিসকাস করেছি। সো পি ওয়েভের ডিউরেশনটা কত আর পি ওয়েভের অ্যামপ্লিটিউডটা কত, এইটা হচ্ছে আপনাদের কোশ্চেন। আপনারা কমেন্ট বক্সে অবশ্যই এই কোশ্চেনের অ্যান্সারটা দিবেন যে কিভাবে আমরা পি ওয়েভের ডিউরেশনটা আমরা করি আর পি ওয়েভের অ্যামপ্লিটিউডটা আমরা ইউজুয়ালি কত। সেটা হচ্ছে যে আমাদের পি ওয়েভের যে ডিউরেশন আমরা 120 মিলি সেকেন্ড, তাই না? 120 মিলি সেকেন্ডের মতো আমরা হচ্ছে পি ওয়েভটা পাই। 120 মিলি সেকেন্ড মানে হচ্ছে 3 ঘন্টা, ঠিক আছে, 3টা স্মল স্কয়ার। আর পি ওয়েভের অ্যামপ্লিটিউড সেটা কি, আমাদের চেস্ট লিডে একরকম, দ্যাট ইজ প্রিকর্ডিয়াল লিডে একরকম, লিম্ব লিডে একরকম। লিম্ব লিডে সেটা হচ্ছে যে আমরা 2.5 মিলিমিটার 2.5 মিলিমিটার হলে সেটা হচ্ছে যে নর্মাল। আর যদি আমাদের চেস্ট লিডে হয়, তাহলে চেস্ট লিডে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে পি ওয়েভটা কিন্তু আমরা ঠিক নরমালি যেটা হচ্ছে যে একই দিকে পাই না, আমরা পাই বাইফেজিক। এগুলো নিয়ে আপনাদেরকে আগেও ডিসকাস করেছি, তাই না? সেটা 1.5 মিলিমিটার হবে পজিটিভ অংশটা, আর নিচেরটা হবে 40 মিলিমিটার। সো আমরা যদি রিক্যাপিচুলেশন করে থাকি, তাহলে একটাই জিনিস যেটা আমি আপনাদেরকে আগে থেকেই বারবার বলেছি, সেটা হচ্ছে যে পি ওয়েভটা আসলে কি ইন্ডিকেট করে। আমরা সবাই জানি পি ওয়েভটা ইন্ডিকেট করে কি, এট্রিয়াল ডিপোলারাইজেশন। সো আমরা যদি এট্রিয়ামে কোনো চেঞ্জ হয়, সেটা আমরা প্রথমে আমরা কোনটা দিয়ে বুঝতে পারবো, সেটা হচ্ছে আমরা কিন্তু পি ওয়েভ দিয়ে বুঝতে পারবো। কেমন?
সো আমরা যদি এখন পি ওয়েভে দেখে আমরা এট্রিয়াল অ্যাবনর্মালিটি বুঝতে চাই, সেক্ষেত্রে আমাদের কোন দুইটা লিড, আমরা সব সময় সবগুলো লিড দেখা পসিবল না, তাই না? যখন আমাদের পরীক্ষাতে আসবে তখন আমাদের কিন্তু বসে বসে প্রতিটা লিড আলাদা আলাদা করে খোঁজা যাবে না। সবচেয়ে ভালো আমরা এট্রিয়াল অ্যাবনর্মালিটি, যেটা আমার এট্রিয়াতে কোনো প্রবলেম আছে কিনা বা কোনো প্যাথোলজি আছে কিনা সেটা বুঝতে হলে আমরা দুইটা লিড আমরা বেছে নিয়েছি। সবচেয়ে ভালো দেখা যায় যে দুইটা লিড, সেটা হচ্ছে কোন দুইটা লিড? একটা হচ্ছে লিড 2, ঠিক আছে, লিম লিডের লিড 2 আর প্রিকর্ডিয়াল লিডের লিড V1। এই দুইটা লিডে আমরা সবচেয়ে সুন্দর মতো আমরা দেখতে পাই। তাহলে আমরা এই দুইটা লিডের পি ওয়েভটা যদি দেখি নরমাল, তাহলে আমরা ধরেই নেব ইসিজিটা ভালো, ইসিজিটাতে অ্যাট্রিয়াল কোনো অ্যাবনর্মালিটি নাই, ঠিক আছে। সো আমরা এট্রিয়াল অ্যাবনর্মালিটি বুঝতে হলে সব সময় আমরা এই লিড 2 আর লিড V1টা বেছে নেব, ঠিক আছে। এখন আরেকটা যেটা, যে লিড, এখানে একটা খেয়াল করতে হবে যে লিড 2 তে যে ইসিজিতে দেখেন পিটা হচ্ছে পজিটিভ, কিন্তু V1 এ দেখেন উপরের একটা পোরশন পজিটিভ আর একটা পোরশন নেগেটিভ। আর লিড এভিআরটা যদি আমরা খুব ভালো মতো খেয়াল করি তাহলে কিন্তু এটা পুরোটুকুই নেগেটিভ। কোনো কারণে যদি আমরা লিড 1, 2, 3 এগুলোতে পি ওয়েভটা নেগেটিভ পাই, তাহলে কিন্তু বুঝতে হবে ইসিজিতে কোনো প্রবলেম আছে, অথবা ইসিজিটা ঠিকমতো আমরা রেকর্ড করতে পারিনি। তো আমাদের লিড 2 আর লিড V1 এই দুটো দেখে আমরা এট্রিয়াল অ্যাবনর্মালিটি আছে কিনা ডায়াগনোসিস করব। এখানে একটা কথা আপনাদেরকে আমি সবার আগে যেটা বলতে চাই, এখানে আমি দুইটা ছবি দেখাচ্ছি। এটা হচ্ছে একটা ম্যাগনিফাইড পিকচার অফ পি ওয়েভ, ঠিক আছে। এ একটা পিকচার, বি একটা পিকচার। এটা দিয়ে আসলে আমরা কি বোঝাচ্ছি? এটা দিয়ে আমরা বোঝাচ্ছি হচ্ছে লিড 2। লিড 2 এ আমরা এই পি ওয়েভটাকে আমরা তিনটা ভাগে ভাগ করছি, ঠিক আছে। এই যে তিনটা ভাগে আমরা একটা সরল রেখা, দুইটা সরল রেখা টেনেছি। সরল রেখা এখানে টোটাল আসলে 4টা সরল রেখা। পুরো পি ওয়েভটাকে আমরা তিনটা ভাগে ভাগ করলাম। প্রথম যে অংশটা পি ওয়েভের, এই অংশটা আসলে রাইট এট্রিয়ামকে ইন্ডিকেট করে, ঠিক আছে। আর লাস্টের যে অংশটা, এটা ইন্ডিকেট করে লেফট এট্রিয়াম। মাঝেরটুকু এটা হচ্ছে বোথ এট্রিয়াম। তাহলে আমাদের যেহেতু রাইট এট্রিয়ামটা সবার আগে অ্যাক্টিভেটেড হয়, কেন? সাইনাস নোডটা কোথায় আছে? সাইনাস নোডটা আছে কিন্তু রাইট এট্রিয়ামে, ঠিক আছে। সাইনাস নোড দিয়ে আগে রাইট এট্রিয়ামটা অ্যাক্টিভেটেড হয়, এরপর লেফট এট্রিয়ামটা অ্যাক্টিভেটেড হয়, ততক্ষণে রাইট এট্রিয়ামের অ্যাক্টিভেশন শেষ হয়ে যায়। এরপর বাকি যে লেফট এট্রিয়ামের পোরশনটুকু আছে সেটা অ্যাক্টিভেটেড হয়। তাহলে পুরো পি ওয়েভটাকে যদি আমি অ্যানালাইসিস করি, এটা হচ্ছে লিড 2 এর পি ওয়েভ। তাহলে প্রথম 1/3 হচ্ছে রাইট এট্রিয়াম বোঝাচ্ছে, লাস্টের 1/3 হচ্ছে লেফট এট্রিয়াম। কেমন? এখন এই যে বি নাম্বার যে ছবিটা আমরা দেখছি, এইটা কিন্তু আসলে লিড V1 এর ছবি। এই নরমাল লিড V1 এ আমরা পি ওয়েভটা কিন্তু এরকম বাইফেজিক পাবো। বাইফেজিক মানে কি? প্রথমে পজিটিভ হবে, এরপর হবে নেগেটিভ। তাহলে এইখানেও যদি আমরা তিনটা ভাগে ভাগ করি, তাহলে লেফট এট্রিয়াম যেটা, সেটা কিন্তু নেগেটিভ পোরশনটুকু ইন্ডিকেট করছে, ঠিক আছে। আর প্রথম অংশটুকু যে অ্যাজ ইউজুয়াল রাইট এট্রিয়াম, আর মাঝের যে ঠিক 1/3 যে মাঝের অংশটুকু, সেটা বোথ এট্রিয়ামকে বোঝাচ্ছে। এই কনসেপ্টটা যদি আমরা ক্লিয়ার হয়ে যায়, তাহলে এরপর আমরা এট্রিয়াল অ্যাবনর্মালিটিটা বুঝতে পারবো। আপনাদের কি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে পি ওয়েভটা? ঠিক আছে, তাহলে আপনারা যে এই জিনিসটা মাথায় রাখবেন যে যখনই আমরা এট্রিয়াম সম্পর্কে বুঝতে যাব, তখন আমাকে এই কনসেপ্টটা আমাদের লাগবে। এই ছবিটা আপনারা খুব ভালো মতো একবার দেখেন। এই যে এখানে হচ্ছে লিড 2 তে আমরা নরমাল পি ওয়েভ দেখছি, লিড V1 এ আমরা, এটা হচ্ছে নরমাল পি ওয়েভ। আবার বলছি, লিড V1 এ কিন্তু পি ওয়েভটা
লিড টু এর মতো এক পজিটিভ দিকে নাই, এটা কিন্তু প্রথমে পজিটিভ হবে, যেটা নেগেটিভ হবে পরের অংশটুকু, এটাই নর্মাল। হ্যাঁ, এটার কারণ হচ্ছে যে যখন আমার কোনো ইলেকট্রিক কারেন্ট তৈরি হয়, সেটা যদি কোনো লিড, বুকের উপর যে ইলেকট্রোড গুলো আছে সেই লিডের দিকে যদি যায় তাহলে আমরা পজিটিভ ওয়েভ পাই, আর লিড থেকে যখন দূরে সরে যায় তখন আমরা নেগেটিভ রিফ্লেকশন হিসেবে পাই। সো এই যে শুরুর দিকে যখন রাইট এট্রিয়াম অ্যাক্টিভেটেড হয় তখন বি1 এ ইসিজি যে আমাদের যে ইসিজিটা তৈরি হয়, যে ইলেকট্রিক্যাল কারেন্টটা, সেটা কোন দিকে, বি1 এর দিকে যায়। কিন্তু যখন লেফট এট্রিয়াম অ্যাক্টিভেশন হয় সেটা হচ্ছে বি1 থেকে উল্টো দিকে যায়, যার কারণে এটা আমরা এই পজিটিভটা প্রথমে পাচ্ছি, পরেরটাতে নেগেটিভ পাচ্ছি। এটাই হচ্ছে নর্মাল বি1 এর মরফোলজি। এখন রাইট এট্রিয়াম যদি এনলার্জমেন্ট হয় তাহলে আমাদের প্রথমে আমরা দেখেছিলাম কি ফার্স্ট ওয়ান থার্ড আর মাঝের ওয়ান থার্ড হচ্ছে রাইট এট্রিয়াম। তাহলে রাইট লিড টু তে কি হবে, হাইটটা বেড়ে যাবে। হাইট কার হাইট বেড়ে যাবে, পি ওয়েভের হাইট, সেটা ইনিশিয়াল টু থার্ড যেটা, সেই টু থার্ড পোর্শনটুকুর হাইট বেড়ে যাবে। কিন্তু যে লেফট এট্রিয়ামের পোর্শনটুকু, যেহেতু ওটা এনলার্জ হয়নি লেফট এট্রিয়াম, সেটা কিন্তু নর্মাল থেকে যাবে। সো এটা হচ্ছে লিড টু এর ছবিটা, আমরা পি ওয়েভটা এরকম পাবো। এখন লিড ভি1 এ কেমন পাবো, লিড ভি1 এ একই রকম, রাইট এট্রিয়াম যেহেতু এনলার্জমেন্ট হয়েছে, রাইট এট্রিয়ামের এই যে ইনিশিয়াল পোর্শনটুকু শুধুমাত্র হাইটটা বেড়ে যাবে। আমরা যদি লিড টু তে আমার হচ্ছে নরমালি হচ্ছে 2.5 মিলিমিটার হচ্ছে পি ওয়েভ, আর বি1 এ হচ্ছে 1.5, তাহলে রাইট এট্রিয়াম যদি বেড়ে যায় 2.5 মিলিমিটারের বেশি পাবো, আর বি1 এ পাবো 1.5 মিলিমিটারের বেশি। তাহলে এই যে ছবিটা, এই ছবিটা কিন্তু আমরা যদি রাইট এট্রিয়াল এনলার্জমেন্ট হয় ছবিটা কিন্তু এরকম হবে। এখন আসেন লেফট এট্রিয়াল এনলার্জমেন্ট। লেফট এট্রিয়াল এনলার্জমেন্টে কেমন হয় আপনারা খুব ভালো মতো এখানে খেয়াল করেন, শুধুমাত্র লেফট এট্রিয়ামটা বড় হয়েছে, তাই না? লেফট এট্রিয়াম বড় হওয়ার কারণে দুইটা জিনিস হবে। দেখেন এখানে ইনিশিয়াল রাইট এট্রিয়াম কিন্তু পরিবর্তন হয়নি। লেফট এট্রিয়ামে কি হবে, এখানে কিন্তু হাইটটা বেড়ে যাবে, এখানে লেফট এট্রিয়ামের হাইটটা বেড়ে যাবে এবং ডিউরেশনটাও বেড়ে যাবে। দেখেন এইখানে দেখেন পি ওয়েভটা কতটুকু ছিল, 3 ঘর, তাহলে 3 ঘরের বেশি হয়ে যাবে, ঠিক আছে? সো তিন ঘরের বেশি হয়ে গেলে এই যে লেফট এট্রিয়াম, তাহলে আমরা দেখবো যে এটাকে আমরা লেফট এট্রিয়াল এনলার্জমেন্ট বলবো। তাহলে এখানে যেটা দেখেন এই যে লেফট এট্রিয়াল এনলার্জমেন্ট হয়েছে, এটা দেখতে অনেকটা কিন্তু দেখেন আপনারা যদি ছোট হাতের এম চিন্তা করেন অনেকটা এম এর মতো হয়ে যাবে, তাই না? এখন বি1 এ কেমন হবে, লেফট এট্রিয়াল এনলার্জমেন্টে বি1 এ যেটা হবে, বি1 এ প্রথম অংশটুকু যেহেতু রাইট এট্রিয়াম নরমাল আছে সেটা আগের মতোই থাকবে, শুধুমাত্র কি হবে নিচের দিকে বেড়ে যাবে। এটা ছিল 40 মিলিমিটার ছিল হচ্ছে, এটা হচ্ছে যে নিচের অংশটুকু যেটা, এটা হচ্ছে না সরি 1 মিলিমিটারের চেয়ে বেশি হয়ে যাবে, আর এই ডিউরেশনটা হবে 40 মিলি সেকেন্ডের বেশি। সো এইটা হচ্ছে লেফট এট্রিয়াল এনলার্জমেন্টের ইসিজির চেহারা, পি ওয়েভের চেহারা। এখন কোনো কারণে দুইটাই বেড়ে গেল, তাই না? রাইট এট্রিয়াম এনলার্জ হয়ে গেল, লেফট এট্রিয়ামও এনলার্জ হয়ে গেল, তখন কি হবে, এই যে সেম যেটা আগের হাইটটা বেড়ে যাবে, আবার লেফট এট্রিয়ালের এনলার্জমেন্টও বেড়ে যাবে। তো এই ছবিটা আমরা খুব ভালো মতো মাথায় রাখবো, ঠিক আছে? এখন আপনাদের আসেন একটা ইসিজি দেখায়। এখন এই ইসিজিটা দেখেন, এখানে আমরা পি ওয়েভটা খুব ভালো মতো খেয়াল করব, বোথ ইন লিড টু অ্যান্ড লিড ভি1। খুব ভালো মতো যদি আমরা খেয়াল করি, আপনারা এখানে যদি কার্ডিয়াক চেম্বার, কোন চেম্বার এনলার্জমেন্ট হয়েছে সেটা যদি আমি জিজ্ঞেস করি, তাহলে আপনাদের মাথায় প্রথম কোনটা আসবে? ছবিটার কথা ভালো মতো চিন্তা করেন। এখানে অ্যারো চিহ্ন দেওয়া আছে। তো এই লিড টু তে আর বি1 এ আসলে কেমন, আসলে এই যে আমরা দেখতে পাচ্ছি এটা আসলে কি? আপনারা যারা ক্লাস করছেন একটু কমেন্ট বক্সে কমেন্ট করেন।
একজন বলেছেন যে এটা লেফট এট্রিয়াল এনলার্জমেন্ট। হ্যাঁ, আসলে এটা লেফট এট্রিয়াল এনলার্জমেন্ট। হ্যাঁ, কেন লেফট এট্রিয়াল এনলার্জমেন্ট এটা আমি এখন বলবো। হ্যাঁ, এটা আসলে আমরা একটা জিনিস আপনাদেরকে জাস্ট কনসেপশনটা ক্লিয়ার করতে চাই। এট্রিয়ামে আমরা কিন্তু সবসময় এনলার্জমেন্টটাই বলবো। হ্যাঁ, এনলার্জমেন্ট, আমরা এখানে হাইপারট্রফি টার্মটা ব্যবহার করব না। কেন জানেন? কেন? কারণ হচ্ছে এট্রিয়াম যেটা, এট্রিয়ামের মাসল আসলে ভেন্ট্রিকুলার এট্রিয়ামের মাসল যদি আমরা কম্পেয়ার করি, এট্রিয়ামের মাসলের অ্যামাউন্টটা খুবই কম, খুব বেশি হাইপারট্রফি আসলে হয় না। এনলার্জমেন্টটা হলেই আমরা ইসিজিতে চেঞ্জটা পেয়ে যাই। সো এখানে আমরা যদি দেখেন, আপনাদেরকে তো একটা ইসিজি দেখিয়েছিলাম তাই না? ইসিজি ছবিটা ভালো মতো চিন্তা করেন, দেখেন এখানে আমরা যদি খুব ভালো মতো খেয়াল করি, এখানে কিন্তু এই পি ওয়েভটা এম প্যাটার্ন হয়ে গেছে। এবং আরেকটা জিনিস যদি খুব ভালো মতো খেয়াল করি, এই যে পি এর শুরুর অংশের হাইটটা কিন্তু বাড়েনি। দেখেন এখানে যে নেগেটিভ পোর্শনটুকু বড় হয়ে গেছে এবং হাইটও বেড়েছে, আবার ভোল্টেজও তার বেড়েছে, তাই না? হাইট এবং সাথে পাশের হচ্ছে ওয়াইড। তাহলে এইটা কিন্তু লেফট এট্রিয়াল এনলার্জমেন্ট। আমরা ছবিটা খুব ভালো মতো দেখি এবং এখনই আমরা এই জিনিসটা মিলিয়ে নিই। দেখেন দুইটা একসাথে যদি আমরা কম্পেয়ার করি, এই যে ছবিটা অনেক ম্যাগনিফাইড করে আছে, তারপরে দেখতে কিন্তু অলমোস্ট সেম, তাই না? আমাদের ইসিজি গুলো আসলে খুবই ছোট থাকে, হঠাৎ করে প্রথম কিন্তু আমরা এটা বুঝতে পারবো না, কিন্তু বারবার দেখলে প্র্যাকটিস করলে এটা হয়ে যাবে। সো এটা হচ্ছে এম প্যাটার্ন হচ্ছে। এরপর যেটা আমরা দেখবো, দেখেন এই যে এই লেফট এট্রিয়াল এনলার্জমেন্ট, এই লেফট এট্রিয়াল এনলার্জমেন্টটা অনেকটাই এম এর মতো। কেন? এই যে এটাকে বলে পি মাইট্রালি। তাহলে পি মাইট্রালি তাহলে কি হবে? 120 মিলিসেকেন্ডের বেশি হবে এবং নচ থাকবে, এম এর মতো শেপ থাকবে। এটাকে আমরা পি মাইট্রালি বলবো। কেন পি মাইট্রালি বলবো? পরীক্ষায় কিন্তু এটা কোশ্চেন আসে, সেটা হচ্ছে সিভিয়ার মাইট্রাল ভালভ ডিজিজে এরকম লেফট এট্রিয়াল এনলার্জমেন্ট হয়ে যায়, হয়ে এইরকম এম শেপড পি ওয়েভ দেখা যায়। এই জন্যই এটাকে আমরা পি মাইট্রালি বলবো। আপনারা এই পর্যন্ত আমি যে আপনাদেরকে বললাম, এই যে এট্রিয়াল এনলার্জমেন্ট যেটা লেফট এট্রিয়াল এনলার্জমেন্ট, এটা নিয়ে কারো কোনো কনফিউশন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, অবশ্যই আমি চেষ্টা করব কনফিউশন দূর করার। ঠিক আছে? তাহলে এই ছবিটা আমরা যদি মনে রাখি এবং এই এরকম যদি ইসিজি পাই, তাহলে শুরুতেই কিন্তু আমাদের মাথায় ঘুরবে যে এটা মেবি লেফট এট্রিয়াল এনলার্জমেন্ট। দেখেন আরেকটা ব্যাপার, এই যে এরকম ছবি দেখেন, লেফট এট্রিয়াল এনলার্জমেন্ট এল এ ই, এখানে মাইট্রালি আছে এল এ ই। ঠিক আছে? সো এরপর যে ইসিজিটা দেখাচ্ছি, এই ইসিজিটা আপনারা ডায়াগনোসিস করেন। এই ইসিজিতে আমরা কি দেখতে পাচ্ছি খুব ভালো মতো দেখবেন, আপনারা সবাই পারবেন। আমি জানি আজকে যারা ক্লাসটা শুরু থেকে করছেন তারা সবাই এটার অ্যান্সার দিতে পারবেন। একজন ভেরি গুড, একজন অ্যান্সার দিয়েছে এটা রাইট এট্রিয়াল এনলার্জমেন্ট। কেন রাইট এট্রিয়াল এনলার্জমেন্ট? এক্স্যাক্টলি, হ্যাঁ, খুবই ভালো অ্যান্সার দিয়েছে, পি পালমোনেলি। হ্যাঁ, আপনারা তো সবাই এটা পারেন। তারপরে এটা হচ্ছে যে পি পালমোনেলি, তাহলে কেন? আচ্ছা, পি পালমোনেলিটা পরে বলছি। তাহলে আমরা এখানে ইসিজি দেখে আমরা এটা ডায়াগনোসিস করতে পারবো এটা রাইট এট্রিয়াল এনলার্জমেন্ট। কেন? হাইট অফ ইনিশিয়াল পোর্শন অফ পি ওয়েভ সেটা হচ্ছে 2.5 ঘরের বেশি, তাই না? আমাদের V1 এ যদি আমরা খেয়াল করি, V1 এও কিন্তু 1.5 ঘরের বেশি হয়ে গেছে। সো এটা আমাদের রাইট এট্রিয়াল এনলার্জমেন্টের ইসিজি। এখন আমরা ছবিটা মিলিয়ে নেই। হ্যাঁ, দুইটা ছবি আমরা যদি মিলিয়ে নেই, বড় ম্যাগনিফাইড ভিউ আর ছোট ভিউ, তাহলে আমরা ভালো মতো এটা দেখতে পাচ্ছি। এই ইসিজি দেখে আমাদের ভুল করা যাবে না, এটা রাইট এট্রিয়াল এনলার্জমেন্ট। কেমন? তাহলে এইখানে দেখেন একটা জিনিস, এই যে রাইট এট্রিয়াল এনলার্জমেন্ট আমরা যদি লিড 2 তে আমরা ভালো মতো দেখি, তাহলে দেখেন 2.5 ঘরের বেশি হয়ে যাবে। সো মোর দ্যান 2.5 ঘর, তাই না? ইসিজিটা দেখেন অনেকটা, এই যে এখানে একটা ছবি আমরা দেখাচ্ছি, এই ছবিটাকে, এটা হচ্ছে যে রেড ইন্ডিয়ান আছে না, রেড ইন্ডিয়ানের তাবু, সেটাকে বলা হয় টিপি। তো
অনেকটা টিপি শেপ, এই জিনিসটার নাম হচ্ছে টিপি। তো অনেকটা এই পি ওয়েভটা হয়ে যায় টিপি শেপ, এবং এই যে পি ওয়েভটা এটার আরেকটা নাম আছে, এটাকে বলা হয় পি পালমোনেলি। এই পি পালমোনেলিটার কি কেন বলা হয়, কারণ এই যে রাইট এট্রিয়াল এনলার্জমেন্টটা কখন হয়, পালমোনারি হাইপারটেনশন ডিউ টু এনি কজ হলে রাইট এট্রিয়াল এনলার্জমেন্ট হয়, এই জন্যই এটাকে আমরা পি পালমোনেলি বলি। দ্যাট মিন্স কোনো কারণে লাং কজে যদি পালমোনারি হাইপারটেনশন হয় অথবা কার্ডিয়াক কজে পালমোনারি হাইপারটেনশন, দ্যাট ইজ লাংসের যে পালমোনারি ভেসেল গুলো সেগুলো কোনো কারণে যদি হাইপারটেনশন ডেভেলপ করে, সেক্ষেত্রে আমাদের এরকম পি ওয়েভ আমরা পাই, দ্যাট ইজ রাইট এট্রিয়াল এনলার্জমেন্ট পাই। সো এইটাকেই বলা হচ্ছে পি পালমোনারি। এর পরের ইসিজিটা আপনারা একটু দেখেন। এই ইসিজিতে যদি আমরা পি ওয়েভটা খুব ভালো মতো দেখি তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা সবসময় কিন্তু লিড 2 দেখলে হবে না, আমাদের V1টাও দেখতে হবে। লিড 2 এবং V1 দুইটা কম্বাইন্ড করে যেটা মনে হবে সেটাই আমরা ডায়াগনোসিসে করব। ঠিক আছে, এইটা আসলে আমি বলে দেই। এইখানে দেখেন লিড 2 তে রাইট এট্রিয়াল এনলার্জমেন্টের ফিচারস আছে, আবার লিড V1 এ দেখেন নিচের অংশটুকু কত বড় হয়ে গেছে, দ্যাট ইজ লেফট এট্রিয়াল এনলার্জমেন্টের ফিচারস আছে। তাহলে দুইটা কম্বাইন যদি আমরা বলি তাহলে এটাকে কিন্তু আমরা বলবো বাই এট্রিয়াল এনলার্জমেন্ট। সো বাই এট্রিয়াল এনলার্জমেন্ট হচ্ছে, এটা আপনাদের পরীক্ষায় আসবে না, এটা জাস্ট আপনাদেরকে দেখালাম যে অনেক সময় শুধু রাইট এট্রিয়াম লেফট এট্রিয়াম সিগন্যাল হতে পারে এনলার্জমেন্ট, অথবা বোথ এনলার্জমেন্ট হতে পারে, বাইঅ্যাক্সিয়াল এনলার্জমেন্ট বলবো সেটাকে। তো বাইঅ্যাক্সিয়াল এনলার্জমেন্ট আছে কিনা সেটাও কিন্তু আমাদের খুব ভালো মতো দেখতে হবে। এই পর্যন্ত কি আপনাদের ক্লিয়ার হয়েছে? ভেরি গুড, একজন অলরেডি কমেন্ট করেছেন যে এটা রাইট এন্ড লেফট এট্রিয়াম বোথ এট্রিয়াম এনলার্জমেন্ট আছে। আজকে আমি আপনাদেরকে এই যে এট্রিয়াল এনলার্জমেন্ট গুলো ইসিজি দেখে কিভাবে ডায়াগনোসিস করেছি সেটা আপনাকে দেখাচ্ছি। কিন্তু এই যে রাইট এনলার্জমেন্ট এট্রিয়া কখন এনলার্জ হয়, লেফট এট্রিয়াম কখন এনলার্জ হয়, এইটা কিন্তু বের করার দায়িত্ব আপনাদের। আপনারা আজকে এটা পড়বেন এবং সবগুলো কার্ডিয়াক চেম্বারের এনলার্জমেন্টের কজ গুলো 5টা করে, মোস্ট কমন কজ থেকে শুরু করে টোটাল 5টা করে কজ বের করবেন, এবং কজ বের করে এরপর আপনি আপনারা এই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি কিন্তু এটা চেক করব যে আপনারা এটা বের করতে পেরেছেন কিনা। এটা বের করলে যেটা সুবিধা হবে যে কখন কোন প্যাথোলজির কারণে আমরা পিওএফটা এরকম পাই সেটা আপনারা বুঝতে পারবেন। আমি ইচ্ছা করে এটা আজকে আপনাদের দেইনি, এটা আপনাদের টাস্ক থাকবে। অবশ্যই আপনারা চেম্বার এনলার্জমেন্টের কজগুলো 5টা করে আপনারা অ্যাটলিস্ট আপনারা লিখে ফেলবেন, এবং লিখে সেটা বের করে সেটা বারবার আপনারা প্র্যাকটিস করবেন। ঠিক আছে, এখন আমি যদি সামারি করি, সামারিতে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে যে রাইট এট্রিয়াল এনলার্জমেন্টে আমরা তাহলে পি পালমোনালি পাবো, আর যদি আমরা লেফট এট্রিয়াল এনলার্জমেন্ট পাই, লেফট এট্রিয়ামের এনলার্জমেন্ট হলে আমরা হচ্ছে কি পাবো, পি ওয়েভটা ব্রড হয়ে যাবে, তখন যে পি ওয়েভটা পাবো সেটাকে আমরা বলবো পি মাইট্রালি। এরপর যে টপিকসটা আপনারা যাবো সেটা হচ্ছে লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। আপনারা যারা 5th ইয়ার স্টুডেন্ট তাদের অবশ্যই লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফির ইসিজি খুব ভালো মতো জানতে হবে, কারণ পরীক্ষায় অসপিতে ইনভ্যারিয়েবলি লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফির ইসিজি দিবে। এবং যারা 5th ইয়ার না, যারা ইন্টার্নশিপে আছেন বা পোস্ট গ্রাজুয়েশন করার জন্য প্রিপারেশন নিচ্ছেন বা পোস্ট গ্রাজুয়েশন করে ফেলেছেন, আরো পোস্ট গ্রাজুয়েট পার্ট 1 বা পার্ট 2 বা ফাইনাল পার্টে আছেন, তাদের সবারই কিন্তু লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি লাগবে। কিন্তু সবার কিন্তু একই টপিকস, এই একই টপিকসে কিন্তু অনেক ভিন্নভাবে জানতে হবে। লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি 5th ইয়ার স্টুডেন্ট চিনতে পারলেই হলো, কিন্তু যারা পোস্ট গ্রাজুয়েশন স্টুডেন্ট তাদের কিন্তু লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফির যে ক্রাইটেরিয়া গুলো, ভোল্টেজ ক্রাইটেরিয়া, নন ভোল্টেজ ক্রাইটেরিয়া, এগুলো আমি খুব সংক্ষেপে আজকে ডিসকাস করব। সবকিছু জানতে হবে না, যেটুকু জানা লাগবে সেগুলোই নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো। সো লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি মানে হচ্ছে লেফট ভেন্ট্রিকুলার মাসলটা বড় হয়ে, মাসল ফাইবারগুলো বড় হয়ে গেছে, বড় হয়ে কি হয়েছে, হার্টের চেম্বারটা বেড়ে গেছে, বড় হয়ে গেছে। তো দুইটা কারণে এই লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফিটা হয়। একটা হচ্ছে যে কোনো কারণে মনে করেন আমাদের হাইপারটেনশন আছে, কোনো পেশেন্টের হাইপারটেনশন আছে,
হাইপারটেনশন থাকা মানে কি অ্যাওর্টার যে প্রেসার, ব্লাড প্রেসারটা অনেক বেশি। এখন এই যে হাই প্রেসার, এই হাই প্রেসারের মধ্যে হার্টের এলবি পাম্প করছে, মানে কি নরমালি আমাদের যে প্রেসার, সেই নরমাল প্রেসারে পাম্প করতে যে কষ্টটা হবে, যখন হাই প্রেসার হবে তার চেয়ে বেশি জোরে পাম্প করতে হবে। এই যে এটাকে বলা হচ্ছে প্রেসার ওভারলোড, মানে প্রেসারটা বেড়ে যে ওভারলোড হয়ে গেছে। সো প্রেসার ওভারলোডের কারণে কি হয়, ভেন্ট্রিকলটা খুব জোরে পাম্প করতে হয়। এই যে জোরে পাম্প করতে গিয়ে কি হয়, তার মাসলগুলো আস্তে আস্তে বড় হতে থাকে, হাইপারট্রফি হতে থাকে। এটা তো একদিনে হয় না, এটা আস্তে আস্তে সময়ের সাথে সাথে হয়। আবার মনে করেন অ্যাওর্টিক ভালভ যাদের স্টেনোসিস আছে, অ্যাওর্টিক ভালভ স্টেনোসিস থাকলে অ্যাওর্টিক ভালভের মধ্যে খুব ন্যারো হয়ে গেছে, তাই না? এই ন্যারো ভালভের মধ্যে দিয়ে যেই পরিমাণ ব্লাড যাওয়া দরকার, সেই পরিমাণ ব্লাড পাঠাতে হলে আমার ভেন্ট্রিকলকে এক্সট্রা পাম্প করতে হবে, হার্ডলি আরো বেশি জোরে পাম্প করতে হবে। এটাকে বলা হচ্ছে প্রেসার ওভারলোড। আর কোনো কারণে মনে করেন অ্যাওর্টিক রিগার্জিটেশন অর মাইট্রাল ভালভ রিগার্জিটেশন হয়েছে, ব্লাডটা কি হচ্ছে, অ্যাওর্টিক ভালভে কি হচ্ছে, ব্লাডটা পাম্প করে অ্যাওর্টাতে যাচ্ছে, আবার লিক করে সেটা ভেন্ট্রিকলে চলে যাচ্ছে। তখন কি হচ্ছে, তখন ভেন্ট্রিকলে ওভারলোড হচ্ছে, ভলিউম ওভারলোড। এখন কিন্তু প্রেসার কিন্তু নরমালি আছে, কিন্তু সেটা ডাইলেটেড হয়ে যাচ্ছে। সো দুইটা কারণে আমার লেফট ভেন্ট্রিকলটা হাইপারট্রফি হয়ে যেতে পারে। সো ডায়াগনোসিসের জন্য আমার অনেক ধরনের ক্রাইটেরিয়া আছে। এই ক্রাইটেরিয়া মানে বই দেখলে মাথা খারাপ হয়ে যাবে। সবচেয়ে নামকরা যে ক্রাইটেরিয়া, এটাকে বলা হচ্ছে সোকোলোভ লায়ন ক্রাইটেরিয়া। এর বাদেও অনেক ক্রাইটেরিয়া আছে, লাইক কর্নেল ভোল্টেজ ক্রাইটেরিয়া, রমল্স ক্রাইটেরিয়া, আরো অনেক ক্রাইটেরিয়া আছে। এগুলো আপনাদের কোনো দরকার নাই এগুলো মনে রাখার। যা যা লাগবে আমি আজকে আপনাদেরকে বলে দেবো, যে এইগুলো আপনারা মনের মাথায় রাখলে ইনশাআল্লাহ আপনাদের আর টেনশন নাই। লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি ডায়াগনোসিসের জন্য আমি যেগুলো আজকে আপনাদেরকে ডিসকাস করব সেগুলো জানলেই হবে। সো ভোল্টেজ ক্রাইটেরিয়া, নন ভোল্টেজ ক্রাইটেরিয়া, দুই ধরনের ক্রাইটেরিয়া দিয়ে আমরা লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি দেখতে পারি। সো এইখানে এই জিনিসটা একটু বোঝার আছে, সেটা হচ্ছে যে কিভাবে আমরা করব, লিড V1 or V2 তে আমরা এস ওয়েভ যেটা, তার ডেপথটা মেজার করব। ঠিক আছে, V1 আর V2 এর মধ্যে দেখব যে কোনটার মধ্যে এস ওয়েভের ডিপ সবচেয়ে বেশি ডিপ, সেইটার হাইটটা আমরা নিলাম। সেকেন্ড কি নিব, সেটা হচ্ছে V5 V6 এ আর ওয়েভ, কিউআরএস এর আর ওয়েভ যেটাই হাইয়েস্ট টলেস্ট, সেইটার আমরা হাইটটা নিব। এই দুইটা হাইট আমরা যোগ করব, যোগ করে দেখব 35 মিলিমিটারের বেশি হয় আর সমান হয় কিনা। যদি সমান হয় আর বেশি হয় তাহলে সেটাকে আমরা লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফির ইসিজি বলবো। ঠিক আছে, মানে কি V1 আর V2 V2 এর এস ওয়েভের আমরা ডেপথটা দেখব, আর V5 V6 এ আর ওয়েভের হাইট দেখব। সেটা হয় 35 মিলিমিটারের উপর অথবা 35 মিলিমিটারের সমান হতে হবে। এর বাদে কি হবে, লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি ইজ প্রেজেন্ট যদি কোন প্রিকর্ডিয়াল লিডে, যে কোনো প্রিকর্ডিয়াল লিড মানে হচ্ছে V1 থেকে V6 এর যে কোনো একটাতে যদি আমার আর ওয়েভের হাইট 45 মিলিমিটারের বেশি হয় অর সমান হয়। কেমন, এভিএল এ যদি আর ওয়েভটা 11 মিলিমিটার হয়, যদি লিড 1 এ আর ওয়েভের হাইট 12 অর মোর, আর যদি এভিএফ এ 20 মিলিমিটার অর মোর। এই জিনিসটা একটু মুখস্থের ব্যাপার আছে, ঠিক আছে? এই ব্যাপারটা আপনাদের মুখস্থই করতে হবে, কারণ এইটা একটা ক্রাইটেরিয়া। এরা হচ্ছে এই ক্রাইটেরিয়াটা বের করেছে টু ডায়াগনোসিস লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। এই ক্রাইটেরিয়াগুলোকে বলা হয় ভোল্টেজ ক্রাইটেরিয়া। এই ব্যাপারটা কি আপনাদের ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তাহলে আমি আবার এবার স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমরা করব। হ্যাঁ, আমরা এটা কিভাবে আমরা এই ভোল্টেজ ক্রাইটেরিয়া দিয়ে লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি ডায়াগনোসিস করব। এটার মধ্যে দেখেন আপনাদেরকে একটা শিখিয়ে দেই। সবার প্রথমে আমি এটা আপনাদেরকে আগের ক্লাসে বলেছি যে কম্পাস দিয়ে আমরা কিন্তু খুব ইজিলি এই
হাইট গুলো মাপতে পারি। তাহলে প্রথমে আমরা লিড V1 আর V2 এর এস ওয়েভটা দেখে নিলাম। এই কম্পাস দিয়ে আমরা এস ওয়েভের হাইট মাপবো। V1 এরটা যদি বড় হয় তাহলে V1 এর এস এর হাইট মাপবো, যদি V2 টা বড় হয় V2 এর এস টার হাইট মাপবো। দুইটাই আমরা কম্পাস দিয়ে মেপে নিলাম, যেটা বড় সেটা আমরা নোট করে ফেললাম। কেমন? এরপর কি করব, V5 V6 এইটা আমরা বের করব। V5 V6 এ দেখব আমার আর ওয়েভের হাইটটা কত। এখন এটাও কিন্তু কম্পাস দিয়ে আমরা দেখে নিলাম যে আর ওয়েভের হাইটটা কত। আর ওয়েভের হাইট যেটাই টলেস্ট, V5 এরটা যদি টল হয় তাহলে V5 এরটা নিব, V6 এরটা যদি টল হয় তাহলে V6 নিব। এই দুইটার যোগফল হবে 35 মিলিমিটার অর মোর। কেমন? তাহলে অন্য ক্রাইটেরিয়া গুলো যদি আমরা দেখি, সেটা এনি প্রিকর্ডিয়াল লিডে যদি আমার এস ওয়েভ হোক আর আর ওয়েভ হোক, এটা যদি 45 মিলিমিটার অর মোর হয়। কেমন? এটা হচ্ছে প্রথম ছবিটা। সেকেন্ড ছবিটা হচ্ছে লিড এভিএল এ 11 মিলিমিটার অর মোর হয়। লিড 1 এ যদি হয় 1 মিলিমিটার 12 মিলিমিটার অর মোর, আর লিড এভিএফ এ 20 মিলিমিটার অর মোর। 11, 12, 20 এই কয় জিনিসগুলো একটু আপনাদের মনে রাখতে হবে। দিস ইজ দ্য স্টেপ বাই স্টেপ মেজারমেন্ট অফ লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। ঠিক আছে? সো আমাদের লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফির যে ভোল্টেজ ক্রাইটেরিয়াটা বললাম, সেটা আই হোপ আপনারা এইটা মনে থাকবে। এরপরে যদি কারো কনফিউশন থাকে আমাকে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে আস্ক করবেন। সো আমরা আপনাদেরকে দেখালাম যে স্লাইড ক্যালিপ আমরা কম্পাস দিয়ে আমরা এটা মেজার করতে পারি। এছাড়া ইসিজি মেজারিং অনেক ধরনের টুল আছে। এটাকে যেমন এটা একটা হচ্ছে যে হুইল, অ্যাক্সিস হুইল টুল, তারপর এটা হচ্ছে স্ট্রেট ইসিজি মেজারমেন্ট স্কেল। সো এই ধরনের ইসিজি মেজারমেন্ট স্কেলও কিন্তু এখন পাওয়া যায়। আগে কিন্তু আমরা এই ইসিজি মেজারমেন্ট স্কেল কখনো দেখিনি, বাট এখন কিন্তু প্রায় আমাদের এই ইসিজি মেজারমেন্টের এই টুলস গুলো আছে। তো এখন ইসিজি ডায়াগনোসিস করা কিন্তু চোখে যদি নাও বুঝতে পারি বা অনেক সময় ক্যালকুলেট করতে তাড়াহুড়োর সময় ক্যালকুলেট করা যায় না, কিন্তু এগুলো দিয়ে কিন্তু আমরা খুব ইজিলি আমরা এই ইসিজির এই এলভিএইচ এগুলো কিন্তু আমরা ডায়াগনোসিস করতে পারবো। এই যে আমাদের এখন এই ইসিজিটা দিয়েছি, এই ইসিজিটা দেখে আপনাদের বলেন যে এই ইসিজিতে আমরা কি পাচ্ছি। একটু আমি ওয়েট করব, আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করেন যে এইখানে এই ইসিজিতে আমরা যদি V1 থেকে V6 এ দেখি, এই যে V1 থেকে V6 এ আমরা যদি এলভিএইচ এর যে ক্রাইটেরিয়া গুলো আপনাকে বললাম, সেই ক্রাইটেরিয়া গুলো যদি আমরা করতে চাই, সেখানে আমরা কি ফুলফিল করছে কিনা সেটাই আপনারা বের করার চেষ্টা করেন। আমরা যদি এখানে খুব আমি যেটা দেখালাম যে V1 এ যদি আমরা এস ওয়েভটা ডায়াগনোসিস করি, মেজার করি, V6 এ যদি আমরা আর ওয়েভটা মেজার করি, তাহলে এই দুটো যদি যোগ করি তাহলে আসলে কত আসবে? ডেফিনেটলি খালি চোখে বোঝা যাচ্ছে যে 35 মিলিমিটারের বেশি আসবে। আর আর ওয়েভটা দেখেন এভিএল এ 11 মিলিমিটারের উপর, ডেফিনেটলি বেশি। সো এটা কিন্তু লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। ঠিক আছে? সো এইটাই আমি আপনাদেরকে দেখানোর জন্য যে এই ইসিজিতে আমরা লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি পাচ্ছি। ঠিক আছে? সাথে আমাদের যে নন ভোল্টেজ ক্রাইটেরিয়ার মধ্যে একটা হচ্ছে এসটি সেগমেন্ট ডিপ্রেশন এন্ড টি ওয়েভ ইনভার্সন হয়ে যায়। এটাকে আমরা কি বলি? লেফট ভেন্ট্রিকুলার স্ট্রেইন প্যাটার্ন। এই লেফট ভেন্ট্রিকুলার স্ট্রেইন প্যাটার্ন কিন্তু আমরা লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফির সাথে পাই। সো এটা একটা ওয়ান অফ দ্য ক্রাইটেরিয়া, নন ভোল্টেজ ক্রাইটেরিয়া। এছাড়া আমরা আরেকটা জিনিস পেতে পারি, সেটা লেফট এট্রিয়াল এনলার্জমেন্ট থাকতে পারে, লেফট অ্যাক্সিস ডেভিয়েশন থাকতে পারে। সো এই যে ইসিজিটা আপনাদের দেখালাম, এটা হচ্ছে লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি উইথ স্ট্রেইন প্যাটার্নের একটা ইসিজি। এখন এই যে স্ট্রেইন প্যাটার্ন আর যে লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফিতে আমরা যে কিউআরএস ওয়েভ এত বড় বড় পাচ্ছি, এটা কারণটা আসলে কি? আমাদের যে কিউআরএস, এই কিউআরএস এই যে কমপ্লেক্সটা, এই কমপ্লেক্সটা আসলে কি ইন্ডিকেট করে? ইন্ডিকেট করে ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন।
ডিপোলারাইজেশন, তাই না? ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন হলেই কিন্তু ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন হয়। আর এই যে ভেন্ট্রিকুলার রিল্যাক্সেশনটা কি দিয়ে বুঝি আমরা? টি ওয়েভ দিয়ে বুঝি, ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশন। তাহলে এখানে কিন্তু লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হলে বোথ ডিপোলারাইজেশন এন্ড রিপোলারাইজেশন অ্যাবনরমালিটি হয়। মাসল মাসটা অনেক বেড়ে যাচ্ছে, তাহলে লেফট ভেন্ট্রিকুলার মাসল মাস যদি বেড়ে যায় তাহলে কিউআরএস কমপ্লেক্সের হাইট অনেক বড় বড় হয়ে যাচ্ছে, ঠিক আছে? আবার ডিপোলারাইজেশন হতে অনেক সময় নিচ্ছে, কারণ অনেক বেশি মাসল, লেফট ভেন্ট্রিকলটা এত বড় হয়ে গেছে, মাসল অ্যামাউন্ট এত বেড়ে গেছে যে ডিপোলারাইজেশন আগে যখন টাইমটা যেই পরিমাণ টাইম লাগতো এখন ডিপোলারাইজেশন হতে বেশি টাইম লাগছে, মানে কন্ট্রাকশন হতে বেশি সময় লাগছে, কারণ মাসেলের অ্যামাউন্ট বেশি। সো এই জন্য কি হয়? ডিপোলারাইজেশন অ্যাবনরমালিটি হয়, হয়ে এই যে কিউআরএস কমপ্লেক্স গুলোর আর এর হাইট, এস এর হাইট এত বড় বড় হয়ে যায়। কেমন? আবার অনেক সময় দেখা যায় ডিপোলারাইজেশন হতে সময় লাগে বলে কিউআরএস ওয়েভটা ওয়াইডটাও বেড়ে যেতে পারে। আবার এই যে দেখেন এখানে স্ট্রেইন প্যাটার্ন আমরা খুব বেশি বলি, কেন হয়? এই যে স্ট্রেইন প্যাটার্নটা আসলে কেন হয়? এটা হয় এসটি সেগমেন্ট আর টি ওয়েভের এই যে অন্যরকম কনফিগারেশন হয়ে যায়, এটার কারণ হচ্ছে মেইনলি রিপোলারাইজেশন অ্যাবনরমালিটি, ঠিক আছে? ভেন্ট্রিকলটা বড় হয়ে গেছে, মাসল মাসটা বেড়ে গেছে, বেড়ে গিয়ে কি হচ্ছে? তার রিপোলারাইজেশনটা ঠিক মতো হচ্ছে না। এটা কিন্তু আমরা ইসকেমিক হার্ট ডিজিজ অনেকেই আনস্টেবল অ্যাঞ্জাইনা বা নন এসটি এলিভেটেড এমআই তেও কিন্তু টি ওয়েভ ইনভার্সন পাচ্ছি, কিন্তু এই টি ওয়েভ ইনভার্সন আর এই স্ট্রেন প্যাটার্নের টি ওয়েভ ইনভার্সন কিন্তু ডিফারেন্ট। কেমন ডিফারেন্ট? এখানে যদি আমরা খুব ভালো মতো দেখি স্ট্রেন প্যাটার্নে, দেখেন এই যে এসটি অংশটুকুর যে ডিপ প্রেস থাকবে এটা দেখেন অনেকটা কনকেভ হয়ে যাবে, একদম কনকেভ হয়ে টি ওয়েভটা অ্যাসিমেট্রিক্যাল থাকবে। খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা আমরা কোথায় পাবো? লিড V4 থেকে V6। এই পর্যন্ত আপনাদের ক্লিয়ার হয়েছে তো? ক্লিয়ার থাকলে অবশ্যই আমাকে জানাবেন, ক্লিয়ার না হলেও জানাবেন, ঠিক আছে? তাহলে V4 থেকে V6 এ আমরা টি ওয়েভ আর এসটির অংশটুকু, এসটি সেগমেন্ট আমরা কেমন পাবো? এসটিটা ডিপ্রেসড পাবো। ডিপ্রেস মানে এই যে এখানে দেখেন এখান থেকে এই আইসোইলেকট্রিক লাইন থেকে নিচের দিকে নেমে গেছে এবং এটা কনকেভ হয়ে নিচের দিকে ডাউনওয়ার্ড, এটা হচ্ছে এসটি ডিপ্রেশন। আর টি ওয়েভটা অ্যাসিমেট্রিক্যালি আমার টি ওয়েভের ইনভার্সন হচ্ছে। সো এইটা হচ্ছে আমাদের স্ট্রেইন প্যাটার্ন। একই সাথে এসটি এলিভেশন হবে কোথায়? V1 থেকে V3, V2 V3 তে হতে পারে। সে এই এসটি এলিভেশনটা কিন্তু কনকেভ আপওয়ার্ড, এখানে যেমন কনকেভ ডাউনওয়ার্ড এটা কনকেভ আপওয়ার্ড। খুব আর টি ওয়েভটা অবশ্যই অবশ্যই অ্যাসিমেট্রিক্যাল হতে হবে, যেইটা আমাদের এমআই তে কি হয়? টি ওয়েভটা কিন্তু অ্যাসিমেট্রিক্যাল থাকে না, সেটা হয়ে যায় সিমেট্রিক্যাল। এইটাই ডিফারেন্স। সো আমরা এই স্ট্রেইন প্যাটার্নটা আমরা অবশ্যই কনফিউজ করা যাবে না ইসকেমিক হার্ট ডিজিজের সাথে। কেমন? এই পর্যন্ত আপনাদের ক্লিয়ার হয়েছে? সো স্ট্রেইন প্যাটার্নটা আমরা খুব ভালো মতো দেখবো যে কোন জায়গায় সবচেয়ে বেশি দেখা যাচ্ছে যে জেএস ওয়েভটা সবচেয়ে ডিপ বা যে আর ওয়েভটা সবচেয়ে টল, তার কিন্তু স্ট্রেইন প্যাটার্নটা আমরা বেশি খেয়াল করব, ঠিক আছে? সো এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে যে স্ট্রেইন প্যাটার্নটা আসলে কেন হয়, মেইনলি রিপোলারাইজেশন অ্যাবনরমালিটির জন্য, এবং এটা অবশ্যই কনকেভ এবং আর হয় ডাউনওয়ার্ডস হবে, এটা হচ্ছে V4 V6 এ, V1 থেকে V3 তে হবে কনকেভ আপওয়ার্ডস, এবং টিটা অলওয়েজ অ্যাসিমেট্রিক্যাল হবে। কেমন? এই যে একটা ইসিজি আমরা দেখতে পাচ্ছি, এই ইসিজিটা যদি আমরা খুব ভালো মতো আমরা দেখি, এটাও কিন্তু আপনারা খুব ইজিলি বলতে পারবেন লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি ইসিজি, এবং এইখানে স্ট্রেইন প্যাটার্ন আছে। তো স্ট্রেইন প্যাটার্নটা আমি যে ছবিটা আপনাদের দেখিয়েছিলাম, দেখেন এটা কনকেভিটি ডাউনওয়ার্ডস হয়ে গেছে এবং এটা অবশ্যই ডিপ্রেসড আছে এসটি অংশটা, এবং টি ওয়েভটা অ্যাসিমেট্রিক্যাল আছে। সো এইখানে এসটিটাও কিন্তু দেখেন একটু এলিভেটেড, কিন্তু এটা কিন্তু এমআই এর ইসিজি নয়, এটা স্ট্রেইনের জন্যই, এটা ইসিজির যে রিপোলারাইজেশন অ্যাবনরমালিটির জন্য এই এসটি চেঞ্জটা আছে, এটা হচ্ছে রেসিপ্রোকাল চেঞ্জ। তো আমরা এখানে যদি সব মিলিয়ে বলি অনেক বেশি, তাই না? এস ওয়েভ ইন V2 আর হচ্ছে V6 এর আর ওয়েভ, এই দুটো যোগ করলে আমরা কিন্তু 35 মিলিমিটারের বেশি পাচ্ছি। এটা ছাড়াও আমাদের এইখানে যদি আমরা খুব ভালো মতো খেয়াল করি লেফট অ্যাক্সিস ডেভিয়েশন আছে। সো ওভারঅল আমাদের এই ইসিজিতে আমরা অনেকগুলো ফাইন্ডিং পাচ্ছি, লেফট ভেন্ট্রিকুলার স্ট্রেইন প্যাটার্ন আছে, সাথে এসটি এলিভেশন আছে। সো এটা হচ্ছে আমাদের লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফির ইসিজি।
ইসিজি দেখলাম। সো লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফির সাথে অনেক সময় লেফট বান্ডল ব্রাঞ্চ ব্লকও আমাদের অনেক সময় কনফিউশন লাগে, কিন্তু লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি বোঝা অনেক সময় এলভিবির মতো ইসিজি দেখা যায়। অবশ্যই এলভি ভোল্টেজ অনেক হাই হবে। তো এইটাই আমাদের ডায়াগনোসিসের মেইন ক্লু। এখন আসেন রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি কখন হয়? মেইনলি পালমোনারি হাইপারটেনশনে রাইট ভেন্ট্রিকুলার প্রেসার ওভারলোড হয়ে রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফিটা হয়। সেম ইসিজি আমরা যেটা দেখলাম এই সেরকমই ইসিজি, কিন্তু এখানে মেইনলি আমরা V1 আর V2 তে দেখব। সো V1 V2 তে আমরা ভালো মতো খেয়াল করব আর ওয়েভটা বড় হবে। V1 এ সব সময় রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফিতে আর ওয়েভটা V1 এ বড় হবে। কেমন? দ্যাট ইজ 7 মিলিমিটার এর বেশি হবে, অথবা আর আর এস যদি আমরা রেশিও করি তাহলে মোর দ্যান 1 হবে। আর V5 V6 এ কি হবে? এস ওয়েভটা ডিপ হবে। আমি এটা তাহলে আপনি যদি লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফির সাথে এটা কম্পেয়ার করেন তাহলে কিন্তু পুরাই উল্টা। লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফিতে V1 এ আমরা এস ওয়েভটা ডিপ পাচ্ছিলাম, আর V5 V6 এ আর ওয়েভটা বড় পাচ্ছিলাম। রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফিতে পুরো চেঞ্জ হয়ে যাবে। সেটা কি হবে? V1 এ হয়ে যাবে আর ওয়েভটা ডমিনেন্ট, দ্যাট ইজ আর ওয়েভটা বড় থাকবে। আর আর এস ওয়েভ যদি আমরা রেশিও করি দুইটা মিলিয়ে তাহলে কি হবে? একের বেশি হবে। এই যে দেখেন এখানকার আর ওয়েভ আমরা হাইট, এটার সাথে যদি আমরা এস ওয়েভের হাইট নেই তাহলে কিন্তু রেশিওটা হবে একের বেশি, আর সাথে রাইট অ্যাক্সিস ডেভিয়েশন থাকবে। সো এটাই হচ্ছে রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি ক্রাইটেরিয়া। তাহলে আমরা যদি স্লাইড ক্যালিপার্স দিয়ে আমরা মাপি, আর ওয়েভটা মাপলাম, এস ওয়েভটা মাপলাম, দুইটার যদি আমরা রেশিও করি একের বেশি হচ্ছে। সো দিস ইজ রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। এর ছাড়াও আমাদের ওই লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফির মতোই আমাদের রাইট এট্রিয়াল এনলার্জমেন্ট থাকতে পারে, দ্যাট ইজ পি পালমোনারি থাকতে পারে, ভেন্ট্রিকুলার স্ট্রেইন প্যাটার্ন আমরা পেতে পারি, আর অনেক সময় কমপ্লিট আর ইনকমপ্লিট আরবিবি পেতে পারি। এগুলো আপনাদের একদমই মাথায় নেওয়ার দরকার নেই। আমার জাস্ট এইটা রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি ডায়াগনোসিসের যে মেইন পয়েন্টগুলো, যেটা রাইট অ্যাক্সিস ডেভিয়েশন, V1 এ আর ওয়েভটা ডমিনেন্ট, দ্যাট ইজ হাড়ের হাইটটা অনেক বড় হবে, আর V5 V6 এ এস ওয়েভটা ডমিনেন্ট হবে। সো এই ইসিজিটা আপনারা একটু ভালো মতো দেখেন, এবং এখানকার V1টা আপনারা খুব ভালো মতো দেখেন। V1টা দেখে আপনাদের এখানে যেটা বললাম এখনই আপনারা ডায়াগনোসিসটা করতে পারবেন খুব ইজিলি। তারপরও আমি ওয়েট করছি আপনারা কমেন্টে বক্সে কমেন্ট করেন যে এই ইসিজিটা দেখে প্রথমে আমাদের কি মনে হবে। এক্স্যাক্টলি, এটা হচ্ছে রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, সাথে কিন্তু আমাদের স্ট্রেইন প্যাটার্নও আছে। আর খুব ভালো মতো খেয়াল করলে আমরা কিন্তু রাইট অ্যাক্সিস ডেভিয়েশনও পাবো। সো অনেকগুলো ফাইন্ডিংস একসাথে আমরা এখানে পাচ্ছি। কেমন? সো আমরা যদি খুব ভালো মতো এখানে দেখি তাহলে V1 এ কখনোই আর ওয়েভটা বড় হয় না। এটা নরমাল ইসিজিতে V1 এ আর ওয়েভটা ছোট, এস ওয়েভটা বড় হয়। সো এখানে আমরা V1 এ বড় পাচ্ছি, আবার V6 এ এস ওয়েভটা বেশি পাচ্ছি আর ওয়েভের চেয়ে। আরেকটা জিনিস দেখেন, রাইট অ্যাক্সিস ডেভিয়েশন আছে। সো ওভারঅল যদি আমরা ভাবি এটা কিন্তু রাইট হাই ভেন্ট্রিকুলার হাইপারট্রফির একটা ইসিজি। সো এই ইসিজিটাতে আমরা অনেক কিছু দেখতে পাই। এখানে পি পালমোনারিও আছে, দ্যাট ইজ টল পিকড পি ওয়েভও আছে। আর সাথে আরেকটা যদি খেয়াল করি V1 V2 V3 এগুলোতে আমরা কি পাচ্ছি? স্ট্রেইন প্যাটার্ন পাচ্ছি। সো এইটা দিস ইজ দ্য টিপিক্যাল ইসিজি অফ রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। এই ইসিজিটা খুব ভালো মতো দেখেন। এই ইসিজিটাও যদি আমরা খুব ভালো মতো খেয়াল করি, এই ইসিজিতেও কিন্তু V1 এ আর ওয়েভটা অনেক বড়, আর ওয়েভ ডমিনেন্ট, এবং আস্তে আস্তে দেখেন এস ওয়েভটা এখানে কিন্তু বড় হয়ে গেছে। তো এটা নরমাল ইসিজি না, এটা রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি ইসিজি, সাথে স্ট্রেইন প্যাটার্ন আছে ফ্রম V1 থেকে একদম আমাদের V5 পর্যন্তই, সাথে আমাদের রাইট অ্যাক্সিস ডেভিয়েশন আছে। সো ওভারঅল আমি যদি ইসিজিটা ভালো মতো স্টাডি করি, এটাও কিন্তু রাইট অ্যাক্সিস ডেভিয়েশন, রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি ইসিজি। সো ওভারঅল আমরা যদি ইসিজি
এখানে দেখেন একটা নর্মাল ইসিজি V1 থেকে V5 V6 পর্যন্ত, এটা নর্মাল একটা ইসিজিতে এইরকম আমরা পাই, V1 থেকে V2 V3 V4 V5 V6। সো রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফিতে কি হচ্ছে, V1টা বড় হয়ে যাচ্ছে। কেন? এই যে V1 V2 এগুলো আসলে রাইট হার্টে আমরা ভালো দেখতে পাই। সো V1 এবং V2 তে আমরা হার্টের ওয়েভটা অনেক বড় পাচ্ছি। আর V1 থেকে V6 এ কি হচ্ছে, লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফিতে V5 V6 এগুলো হচ্ছে লেফট সাইডেড লিড। সো লেফট সাইডেড V3 থেকে V6 এগুলো হচ্ছে লেফট সাইডেড লিড। সো এগুলোতে হাইটটা আমরা বেশি পাচ্ছি কার, আর ওয়েভের। সো দিস ইজ লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। সো এই যে টপিকসটা আপনাদের, যেটা যে কার্ডিয়াক এনলার্জমেন্ট এবং কার্ডিয়াক চেম্বার হাইপারট্রফি, এই টপিকসটা খুবই ইম্পর্টেন্ট, কারণ পরীক্ষায় এখান থেকে একটা ইসিজি অফ কোর্স আসবে, অসপিতে হোক অথবা এটা ফিফথ ইয়ার যারা আছেন তাদের ফাইনাল প্রফেশনাল তো আসবেই, সাথে যারা পোস্ট গ্রাজুয়েশন দিচ্ছেন তাদেরও কিন্তু পরীক্ষায় এই কোশ্চেনটা আসবে। সো এটা নিয়ে আমাদের ভালো মতো আইডিয়া থাকতে হবে। আচ্ছা, এখন যেটা যে আমরা নেক্সট দিন অবশ্যই আপনাদেরকে কয়েকটা কোশ্চেন করব, যারা যে কোনো ক্লাস শুরুর আগে এখন থেকে আমরা প্যাথোলজিক্যাল ইসিজি দেখাবো এবং সেখান থেকে কিছু কুইজ থাকবে। সো আই হোপ আপনারা আজকে এটা টপিকসটা ভালো মতো দেখবেন এবং পড়বেন। আর কোনো কিছু যদি কনফিউশন থাকে বা কোনো কিছু এর বাদে অন্য কিছু যদি আপনারা জানতে চান অবশ্যই আমাকে জানাবেন। আর একটা ব্যাপার, যে কার্ডিয়াক এনলার্জমেন্ট গুলো কেন হচ্ছে, কোন কোন প্যাথোলজিক্যাল কন্ডিশনে, নেক্সট দিন আমি ওইটা দিয়ে স্টার্ট করব। আপনারা অবশ্যই নিজেরা বের করার চেষ্টা করবেন, 5টা করে সবাই টপ পয়েন্ট আউট করে লিখে ফেলবেন, ঠিক আছে? সো আজকের মতো এইটুকুই। আপনাদের যদি কোনো সাজেশন থেকে ক্লাসের ব্যাপারে কোনো কিছু যদি জানার থাকে অবশ্যই আমাকে জানাবেন। আমি এখন এই ক্লাসটা এখানেই কনক্লুড করছি। আল্লাহ হাফেজ।